5ই জুন 2025 উত্তরাখণ্ডের কোঠদার এলাকা। পাহাড়ের গা ঘেঁষে চলে যাওয়া সেই প্যাঁচানো সরু রাস্তাটা সেদিন এক অদ্ভুত ঘন কুয়াশায় ঢাকা ছিল। চারপাশ এতটাই ঝাপসা ছিল যে কয়েক হাত দূরের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছিল না। ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠার আগেই রাস্তার ধারের এক গভীর খাদের ভেতরে থাকা ঝোপঝাড়ের মাঝেই হঠাৎ করেই লোকজনের চোখ পড়ে একটা নিথর দেহের উপরে। উপুড় হয়ে থাকা সেই শরীরটা দেখে প্রথম নজরে কারোর মনে কোনো সন্দেহই জাগেনি। সবাই ভেবেছিল এটা কোনো সাধারণ একটা ঘটনা। রাস্তার ধারে বেঁকে যাওয়া আর ভেঙে পড়া রেলিং, আর তার ঠিক নিচে পড়ে থাকা লাশ। এই দৃশ্য দেখে প্রায় সবাই ধরেই নিয়েছিল এটা একটা ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। হয়তো গভীর রাতে কোনো দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই মানুষটাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর তারপর তাকে ওই গভীর খাদে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং লাশটিকে উদ্ধার করে নেয়। তারপর তদন্তের ফাইলটা প্রায় রোড অ্যাক্সিডেন্ট হিসাবে বন্ধ করে দেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু আসল গল্পটা মোড় নিল মর্গের ভেতর। যখন পোস্টমর্টমের টেবিলের উপরে সেই অজ্ঞাত ব্যক্তির পরিচয়ের লাশটা পরীক্ষা করা হলো, তখন ফরেনসিক রিপোর্ট দেখে অভিজ্ঞ অফিসারদেরও চোখ কপালে উঠে গেল। সেই রিপোর্টে ডাক্তাররা কোনো ধাক্কার চিহ্ন খুঁজে পাননি, বরং ধীরে ধীরে সামনে এলো এক ভয়ঙ্কর সত্য। লাশটির শরীরে একের পর এক 18টি গভীর আঘাতের চিহ্ন ছিল। কোনো ধারালো অস্ত্র দিয়ে যেন প্রচণ্ড রাগ আর নিষ্ঠুরতায় বারবার পিটিয়ে এমনভাবে আঘাত করা হয়েছে যে শরীরের হাড়গুলো পর্যন্ত প্রায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই রিপোর্ট পাওয়া মাত্রই এক মুহূর্তের মধ্যেই পুরো তদন্তের দিক বদলে গেল। যেটাকে এতক্ষণ সবাই দুর্ঘটনা বলে ভাবছিল, সেটাই এখন স্পষ্ট হয়ে উঠল এটা আসলে ঠান্ডা মাথায় করা একটা নৃশংস। এবার পুলিশের সামনে একের পর এক প্রশ্ন উঠতে থাকলো। এই মানুষটা আসলে কে? তার পকেটে কোনো পরিচয়পত্র নেই কোনো মোবাইল ফোন। তাহলে তার পরিচয় লুকিয়েই বা রাখা হলো কেন? আর তাকে কেন এতটাই রাগ বা নিষ্ঠুরতায় পিটিয়ে মারা হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই নির্জন পাহাড়ি খাদে তার দেহটা এলো কিভাবে? প্রিয় দর্শক, প্রতিবারের মতো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আমি আমার এই চ্যানেলে নিয়মিতভাবে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে মার্ডার মিস্ট্রি এবং পেছনের সত্য উদ্ঘটনের গল্প আপনাদের সামনে তুলে ধরি। গত ভিডিওতে আমি আপনাদের কাছে 500টি লাইকের একটি ছোট্ট লক্ষ্য রেখেছিলাম, আর আপনারা যেভাবে সেই লক্ষ্য পূরণ করে আমাকে ভালোবাসা দিয়ে সমর্থন করেছেন, তার জন্য আমি আন্তরিকভাবেই আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে একটি বিষয় আমাকে সত্যি অবাক করছে। ইউটিউবের পরিসংখ্যান বলছে আমার ভিডিও দেখেন এমন প্রতি 100 জন দর্শকের মধ্যে 80 জনই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। অথচ আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন এবং ভালোবাসা দিচ্ছেন। তাই আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, এই ভালোবাসার সম্পর্কটা আর একটু মজবুত করতে প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর আজকের ভিডিওতে একটি করে লাইক দিয়ে আমাদের 500 লাইকের টার্গেটটি পূরণ করতে সাহায্য করুন। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আর আপনাদের সেই ভালোবাসা আর সমর্থনের উপর ভরসা করেই এই অনুরোধটুকু আমি আপনাদের উপরে রাখলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের কেস, দ্য কেস অফ রবীন্দ্র কুমার মার্ডার কেস। 25 জুন 2025 কোটদারের সেই গভীর খাদের ভিতর থেকে লাশটা উদ্ধার করার পর পুলিশের সামনে দাঁড়িয়ে গেল এক পাহাড় সমান বড় রহস্য। মৃতদেহের কাছ থেকে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি, না ছিল মোবাইল, না ছিল মানিব্যাগ। শুধু তাই নয়, তার গায়ে থাকা জামার কলারের ব্র্যান্ডের ট্যাগটাও খুব যত্ন করে কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে, যাতে কোনোভাবেই তার পরিচয় যেন না জানা যায়। এই অবস্থা দেখে পুলিশের চোখ মুখে স্পষ্ট হয়ে উঠেছিল দুশ্চিন্তা আর অন্ধকার। কারণ কোনো পরিচয় ছাড়া একটি খুনের তদন্ত করা মানেই সত্যি খড়ের গাদার মধ্যে সূচ খোঁজার মতো একটি কঠিন কাজ। আর তখন পুলিশের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, খুনি কি তাহলে আগে থেকেই সব ভেবে রেখেছিল? সে কি জানতো পরিচয় মুছে দিতে পারলেই এই মামলাটা চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে যাবে? তদন্ত যখন প্রায় থমকে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই পুলিশের কাছে আসে একটি অদ্ভুত ফোন কল। কিছুক্ষণ পর থানায় এসে হাজির হন দুজন আলাদা মহিলা। দুজনের দাবি এক ছিল,
ওই খাদের ভিতর থেকে যে অজ্ঞাত লাশটা পাওয়া গেছে সেটা নাকি তাদের স্বামী। কিন্তু পুলিশ যখন তাদের কাছে বিয়ের প্রমাণ, ছবি আর কাগজপত্র দেখতে চাইল, তখন রহস্যটার জট খুলে যাওয়ার বদলে আরো জটিল হয়ে গেল। কারণ কারোর কাছেই কোনো নির্ভরযোগ্য কোনো প্রমাণই ছিল না। তখন পুলিশ ভাবলো এই লাশকে নিজের স্বামী বলে দাবি করছে দুই নারী। এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো বড় পরিকল্পনা? তখন পুলিশ বুঝতে পারলো এই রহস্য এত সহজে খোলার নয়। তাই তারা শেষ পর্যন্ত সাহায্য নিল সংবাদ মাধ্যমের। লোকাল খবরের কাগজ থেকে শুরু করে টেলিভিশন আর সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছড়িয়ে দেওয়া হলো সেই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহের বর্ণনা। তার গায়ে থাকা জ্যাকেটের রং, তার আনুমানিক উচ্চতা, তার বাম হাতে থাকা একটি বিশেষ কাঁটাতার, এই সব তথ্য বড় করে তুলে ধরা হলো মিডিয়াতে। এরপর চারিদিকেই যখন খবর ছড়িয়ে পড়ে, হঠাৎ কোটদ্বার থেকে অনেক দূরে, শত শত মাইল দূরের শহর দিল্লিতে থাকা এক ব্যক্তির চোখ পড়ে এই খবরটির উপরে। তার নাম রাজেশ কুমার। খবরের কাগজে সেই ছাপা অজ্ঞাত ব্যক্তির বর্ণনা পড়তে পড়তে রাজেশের চোখের সামনে ভেসে ওঠে তার নিজের ভাইয়ের মুখ, যে ভাইটি গত কয়েকদিন ধরে বাড়ি থেকেই নিখোঁজ। মনের ভিতরে এক অদ্ভুত ভয় আর আশঙ্কা নিয়ে রাজেশ আর স্থির থাকতে পারল না। রাজেশ আর এক মুহূর্ত দেরিও করল না। সে সরাসরি চলে এলো কোটদ্বার থানায়। পুলিশের হাতে সে তুলে দিল তার ভাইয়ের নিখোঁজ হওয়ার রিপোর্ট, আর সঙ্গে দিল কিছু পরিষ্কার ছবি। ময়না তদন্তে পাওয়া সব চিহ্ন, শরীরের দাগ, ডিএনএ রিপোর্টের সঙ্গে রাজেশের দেওয়া তথ্য মিলিয়ে দেখল পুলিশ, এবং ধীরে ধীরে সব মিলতে শুরু করলো। আর কেটে যেতে লাগলো সেই রহস্যের কুয়াশা। অবশেষে ধোঁয়াশা সরিয়ে সামনে এলো একটাই নাম। সেই মৃত ব্যক্তি আর কেউ নয়, সে হলো রবীন্দ্র কুমার। রবীন্দ্র কুমারের জীবনটা বাইরে থেকে দেখলে যেন একেবারে রূপকথার মতো সাজানো বলে মনে হতো। বিশেষ করে দিল্লির রিয়েল এস্টেট দুনিয়ায় তার নাম আর প্রভাব দেখে সবাই তাই ভাবত। তার নিজের একাধিক বাড়ি, বড় জমি আর বিশাল অট্টালিকা ছিল, যেগুলো তার সাফল্যের পরিষ্কার প্রমাণ ছিল। দিল্লির সেই অভিজাত বাড়িতে তার প্রথম স্ত্রী আর সন্তানকে নিয়ে প্রথম দিকে তার সংসার বেশ সুখে শান্তিতেই চলছিল। টাকার কোনো অভাবও ছিল না। সম্মান ও সমাজের দিক থেকে দেখতে গেলে সেদিক থেকেও তার কোনো কমতি ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সুন্দর করে গড়ে ওঠা সংসারেও ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। ছোট্ট ছোট্ট মতের অমিল আর ব্যক্তিগত ঝামেলা ধীরে ধীরে বড় হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে নিজের বাড়িটাই রবীন্দ্র কুমারের কাছে আর নিজের বাড়ি বলে মনে হচ্ছিল না। মনের মধ্যে জমতে থাকা তিক্ততা আর অশান্তি আর সহ্য করতে না পেরে একদিন তিনি সবকিছু পিছনে ফেলে বেরিয়ে পড়ে। তার গন্তব্য ছিল হরিদ্বার। সেই পবিত্র শহরের নির্জন পরিবেশে গিয়ে তিনি যেন নিজের মনকে শান্ত করতে চেয়েছিলেন, নিজেকে নতুন করে খুঁজে পেতে চেয়েছিলেন। আর ঠিক সেই সময়ই তার জীবনে আসে রীনা সিদ্ধু। দুজনার বয়সের মধ্যে পার্থক্য ছিল অনেকটাই, 20 বছরের মতো। প্রায় 20 বছরের ফারাক থাকা সত্ত্বেও রীনার সঙ্গ পেয়ে রবীন্দ্র আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেন। একটা গভীর ভালোবাসা আর বিশ্বাসের টানে তিনি রীনাকে নিজের জীবন সঙ্গিনী হিসাবে বেছে নেন। আর এর কিছুদিন পরেই রবীন্দ্র কুমার হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। রবীন্দ্র কুমারের হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য যখন দিন দিন আরো ঘন হতে শুরু করলো, তখন পুলিশের নজর প্রথম গিয়ে পড়ল তার ফেলে আসা পুরনো জীবনের দিকে। তদন্তকারীদের মনে একের পর এক প্রশ্ন উঠতে লাগলো। যে মানুষটা দিল্লিতে তার এত বড় সম্পত্তি, সাজানো সংসার আর পরিবার রেখে হঠাৎ করেই সব ছেড়ে চলে গেছেন, তার এই সিদ্ধান্তের পেছনে কি শুধু প্রেম কাজ করছিল, নাকি এর ভেতরে লুকিয়ে ছিল কোনো গভীর রাগ বা কষ্ট? স্বাভাবিকভাবেই সন্দেহের তীর গিয়ে পড়ল দিল্লির সেই বাড়িতে থাকা তার প্রথম স্ত্রীর উপর। বহু বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে রবীন্দ্র যখন নিজের থেকে 20 বছরের ছোট্ট এক মহিলার জন্য ঘর ছেড়ে চলে গেলেন, তখন সেই অপমান আর প্রতারণা কি তার প্রথম স্ত্রী চুপচাপ মেনে নিয়েছিলেন, নাকি রবীন্দ্রের বিশাল সম্পত্তি ও কয়েক কোটি টাকার অধিকার হারানোর ভয় তাকে প্রতিশোধের পথে ঠেলে দিয়েছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ দিল্লির সেই বাড়িতে তল্লাশিতে চলে যায়। তখন সেখানকার পরিবেশ ছিল বেশ ভারী আর চাপা উত্তেজনায় ভরা। প্রথম স্ত্রীর কথাবার্তায় যেমন ছিল আক্ষেপ, তেমনই ছিল কষ্ট, তেমনই ছিল রবীন্দ্রের প্রতি এক ধরনের গভীর রাগ আর ঘৃণা।
তদন্তকারীরা জানতে পারেন রবীন্দ্র মুরাদাবাদে চলে যাবার পর থেকেই দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছিল। বাইরে থেকে সবকিছু শান্ত দেখালেও ভেতরে ভেতরে ছিল চাপা সংঘাত। এমনকি রবীন্দ্র নিখোঁজ হওয়ার ঠিক কয়েকদিন আগে থেকেই দিল্লির সেই বাড়ি থেকে কিছু অদ্ভুত ফোন কল গিয়েছিল মুরাদাবাদে। এই তথ্য সামনে আসতেই পুলিশের সন্দেহ আরও ঘন হয়ে ওঠে। তারা তখন ভাবতে শুরু করেন হয়তো রবীন্দ্রের এই ভয়ঙ্কর পরিণতির পেছনে রয়েছে সেই পুরনো অভিমান, অপমান আর সম্পত্তির লোভ। হয়তো সেই কারণেই কেউ পেশাদার খুনিদের দিয়ে এই কাজ করিয়েছে। এই খুনের আসল পরিকল্পনা কি তাহলে পদ্মার আড়ালে থাকা তার প্রতারিত প্রথম স্ত্রী? মনের মধ্যে এই প্রশ্ন নিয়ে পুলিশ যখন তদন্তের জন্য মোরাদাবাদে গিয়ে দ্বিতীয় স্ত্রী রীনা সিদ্ধুর মুখোমুখি হন, তখন তিনি খুব শান্ত এবং স্বাভাবিকভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন। রীনা পুলিশকে জানান ঘটনার রাতে রবীন্দ্র তার নিজের সাদা রঙের এসইউভি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি নাকি কোনো জরুরি ব্যবসার কাজের জন্য দিল্লি যাচ্ছিলেন। বেরোনোর সময় রবীন্দ্র রীনাকে বলে গিয়েছিলেন ফিরতে হয়তো 2 থেকে 3 দিন দেরি হতে পারে। রীনার এই সমস্ত কথার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু ধরাই পড়েনি। সবকিছু শুনে মনে হচ্ছিল এটা হয়তো একেবারেই সাধারণ একটি নিখোঁজ হওয়ার ঘটনা। রীনার বক্তব্য লিখে নেওয়ার পর পুলিশ তাদের নিয়ম মতো তদন্ত শুরু করে। রাস্তার বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁজে খুঁজে দেখতে শুরু করে। কিন্তু ঠিক এই জায়গাতেই সামনে আসে বড় এক গরমিল। পুলিশ দেখতে পায় রবীন্দ্রের গাড়িটি দিল্লির দিকে যায়নি, বরং এই গাড়িটি পরে পাওয়া যায় নয়ডার এক নির্জন রাস্তায় পরিত্যক্ত অবস্থায়। এতেই সন্দেহ আরও বেড়ে যায়। আর এর থেকেও অবাক করা বিষয় ছিল আরেকটি। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ব্যক্তি গাড়িটি চালিয়ে সেখানে রেখে যাচ্ছে তার শরীরের গঠন কোনোভাবেই রবীন্দ্রের সাথে মিল খায় না। মানে গাড়ি চালাচ্ছিলেন অন্য কেউ। আর সেই গাড়ির ঠিক পেছনেই দেখা যায় আরেকটি ছোট্ট গাড়ি। সেই ছোট্ট গাড়িতে থাকা একজন যাত্রীর অবয়বকে পুলিশ দেখে চমকে ওঠে, কারণ তার গঠন আর চেহারার আকার ইঙ্গিত অনেকটাই মিলে যাচ্ছিল রীনার দেহের বর্ণনার সাথে। এই দৃশ্য দেখে তদন্তকারীরা দ্বিতীয়বার আবার ভাবতে বাধ্য হয়। রীনা পুলিশের সঙ্গে যে বায়ান দিয়েছিল, রাস্তার এই সিসিটিভি ফুটেজ যেন তার ঠিক উল্টো এক সত্যের দিকে ইঙ্গিত দিচ্ছিল। পুলিশ যখন সিসিটিভি ফুটেজে এই অসামঞ্জস্য দেখতে পেল, তখন তাদের মনে ধীরে ধীরে একটা বড় সন্দেহ জন্ম নিতে শুরু করল। রীনা সিদ্ধু থানায় বসে যে কথা বলেছিল তার সত্যতা যাচাই করা এখন খুবই জরুরি হয়ে দাঁড়ালো। তাই তদন্তকারী দল সিদ্ধান্ত নিল রীনার মোবাইল ফোনের লোকেশন আর তার কলের খুঁটিনাটি তথ্য অর্থাৎ সিডিআর খতিয়ে দেখা হবে। আর এই ডিজিটাল তথ্যগুলো হাতে আসার পর যেন রহস্যের কুয়াশা আরও ঘন হয়ে গেল। যে রাতে রবীন্দ্র নিখোঁজ হয়েছিলেন সেই রাতে রীনার মোবাইলের লোকেশন দীর্ঘ সময় ধরে তার নিজের বাড়ির বাইরেই ছিল। কিন্তু রীনা তো পুলিশকে বলেছিল তিনি নাকি সারা রাত বাড়িতেই ছিলেন। এই বড় অমিলটাই পুলিশের সন্দেহকে আরও শক্ত করে দিল। এরপর পুলিশ নজর দিল রীনার কল লিস্টের দিকে, আর সেখান থেকেই বেরিয়ে এলো একটি সবচেয়ে বড় চমক। দেখা গেল গত কয়েক মাস ধরে রীনা একটি নির্দিষ্ট ফোন নাম্বারে শত শতবার ফোন করেছেন আর অসংখ্য মেসেজও পাঠিয়েছেন। শুধু তাই নয়, রবীন্দ্র যেদিন নিখোঁজ হন সেই দিন এবং তার পরের কয়েকদিনও এই নম্বরের সঙ্গে রীনার যোগাযোগ ছিল সবচেয়ে বেশি। এরপরে পুলিশ তখন সেই রহস্যময় নাম্বারের মালিককে খুঁজতে শুরু করল। তদন্ত করতে গিয়ে তারা খুঁজে পেল পরিতোষ নামে এক যুবককে। এরপর সামনে এলো আরও এক চমকে দেওয়ার মতো তথ্য। রবীন্দ্রের যে গাড়িটা পরে নয়ডার এক নির্জন জায়গায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেই একই সময়ে রীনা আর পরিতোষ দুজনের মোবাইল লোকেশনই ছিল সেই একই এলাকার টাওয়ারের অধীনে। মানে তারা দুজনেই সেই একই এলাকায় উপস্থিত ছিল। অর্থাৎ রীনা পুলিশের কাছে যে সময় আর যে জায়গার কথা বলেছিল তার মোবাইল রেকর্ড কিন্তু একেবারেই অন্য কথা বলছে। এই সব ডিজিটাল তথ্য একসাথে মিলিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছিল রীনা শুধু সত্য লুকাচ্ছে না, বরং সে সেই রাতে পরিতোষের সঙ্গে কোথাও গিয়েছিল, যার কথা তিনি পুলিশের কাছে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন। ডিজিটাল প্রমাণ ধরে পুলিশ যখন তদন্তের পরিধি আরও বড় করল, তখন ধীরে ধীরে সামনে এলো এক অস্বীকার করার মতো উপায় নেই এমন একটি সত্য। পুলিশ জানতে পারল রবীন্দ্র যেদিন নিখোঁজ হয়েছিলেন সেই রাতে রীনা সিদ্ধু আর সেই রহস্যময় যুবক পরিতোষের মোবাইল লোকেশন শুধু নয়ডার ওই ফাঁকা রাস্তাই ছিল না,
বরং তাদের টাওয়ারের লোকেশন ধরা পড়েছে উত্তরাখণ্ডের সেই নির্দিষ্ট পাহাড়ি রাস্তার আশেপাশেও, ঠিক সেই জায়গায় যেখান থেকে পরে রবীন্দ্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছিল। এতেই পরিষ্কার হয়ে গেল বিষয়টা কেবল গাড়ি ফেলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এছাড়াও তদন্তকারীরা খুঁজে বের করলেন একটি গেস্ট হাউসের ঠিকানা। সেখানে রিনা আর পরিতোষ মাঝে মধ্যেই দেখা করত। গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজে তাদের ঘনিষ্ঠতা দেখে পুলিশের কাছে আর কোনো সন্দেহ রইল যে রবীন্দ্রের অজান্তেই তাদের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর পরিণতিতে। পুলিশের হাতে তখন একের পর এক শক্ত প্রমাণ জমা হয়ে গেছে। গাড়ির সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, মোবাইল লোকেশন, সবকিছুই। রিনা যে গল্পটা এতদিন ধরে পুলিশের সঙ্গে বলে আসছিল তার বিপরীতে তখন প্রমাণের পাহাড় দাঁড়িয়ে গেছে। পুলিশ বুঝে গেল এখন আর বাইরে থেকে খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। সত্য বের করতে হলে রিনা সিদ্ধুকে সামনে বসিয়ে জেরা করতেই হবে। এরপর সব প্রমাণ হাতে নিয়ে পুলিশ চূড়ান্ত পদক্ষেপ নিল। রিনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হলো। অবশ্য রিনা তখনও বুঝতে পারেনি তার যত্ন করে বানানো পরিকল্পনার প্রায় সব সুতোই ইতিমধ্যে পুলিশের হাতে ধরা পড়ে গেছে। পুলিশ স্টেশনের সেই বন্ধ ঘরে বসেই রিনা তখনও আগের কথায় অটল ছিল। তিনি বারবার বলছিলেন রবীন্দ্র নিখোঁজ হওয়ার পিছনে তার কোনো ভূমিকা নেই। কিন্তু তদন্তকারী অফিসাররা যখন টেবিলের উপরে নয়ডার সেই সিসিটিভি ফুটেজ আর রিনার মোবাইল লোকেশনের মানচিত্র খুলে বসলো, তখন ঘরের পরিবেশটা যেন এক মুহূর্তেই বদলে গেল। রিনা স্পষ্ট দেখল যে সময়ে তিনি বাড়িতে থাকার দাবি করছিলেন, ঠিক সেই সময় তার ফোনের সিগন্যাল ধরা পড়েছে উত্তরাখণ্ডের সেই নির্জন পাহাড়ি রাস্তায়। এরপর পুলিশ যখন তাকে সরাসরি প্রশ্ন করল, রবীন্দ্রের ঠিক গাড়ির পেছনে আপনার গাড়ি কেন ছিল, আর এই পরিতোষটাই বাকি, এই প্রশ্নগুলো শুনে রিনার মুখের সেই দৃঢ়তা, তার শান্ত ভাব মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখ গিয়ে থামলো ঘরের কোনায় লাগানো সেই সিসিটিভি ক্যামেরার দিকে। সেই মুহূর্তেই তিনি বুঝে গেলেন এখন আর পালানোর কোনো রাস্তা নেই। একটা দীর্ঘ নীরবতার পর রিনা সিদ্ধ ধীরে ধীরে ঠান্ডা গলায় নিজের অপরাধ স্বীকার করতে শুরু করলেন। তিনি বলতে লাগলেন কিভাবে গত কয়েক মাস ধরে তিনি আর পরিতোষ মিলে এই খুনের পুরো পরিকল্পনা করেছিলেন। রিনার কথায় উঠে এলো সেই রাতের শিউরে ওঠার মতো বর্ণনা। এই ঘটনার শুরুটা আসলে আজ থেকে কয়েক বছর আগে। সময়টা ছিল 2021 সাল। দিল্লির একজন সফল ব্যবসায়ী রবীন্দ্র কুমার তখন তার জীবনের খুবই অশান্ত একটা সময় পার করছিলেন। প্রথম সংসারের অশান্তি, মনোমালিন্য আর ব্যক্তিগত ঝামেলা থেকে একটু শান্তি পেতে তিনি বারবার চলে যেতেন দেবভূমি হরিদ্বারে। সেই 2021 সালেই হরিদ্বারের সেই শান্ত আর পবিত্র পরিবেশে প্রথম দেখা হয় রবীন্দ্র আর রিনা সিদ্ধু। খুব অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। রবীন্দ্রের কাছে এই সম্পর্কটা ছিল যেন নতুন করে জীবন শুরু করার একটা সুযোগ। এরপর 2022 সালে রবীন্দ্র একটি বড় সিদ্ধান্ত নেন। সমাজের কথা, বয়সের পার্থক্য সবকিছুই উপেক্ষা করে তিনি রিনাকে নিজের জীবন সঙ্গিনী করার সিদ্ধান্ত নেন। সেই বছরেই তারা খুবই সাধারণভাবে কোনো দ্বিধা ছাড়াই বিয়ে করে নেন। বিয়ের পর রবীন্দ্র চাইছিলেন রিনাকে খুব ভালো একটা জীবন দিতে। এই স্বপ্ন থেকেই তিনি মোরাদাবাদে একটি নতুন বাড়িও তাকে কিনে দেন। এমনকি রিনার নিজের ক্যারিয়ার গড়ে তোলার জন্য সেখানে একটি আধুনিক ফিজিওথেরাপি ক্লিনিক এবং একটি পার্লারও তৈরি করে দেন। 2021 থেকে 2025 এই কয়েকটা বছর রবীন্দ্রের কাছে মনে হচ্ছিল তিনি যেন তার জীবনের সবচেয়ে ভালো সময়টা কাটাচ্ছেন। কিন্তু তিনি একবারও বুঝতে পারেননি যে সুখের সংসারটা তিনি এত যত্নে গড়ে তুলেছিলেন তার ভিতটা আসলেই খুবই দুর্বল ছিল। আর সেই ভিতের ভিতরেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প। রিনা আর পরিতোষের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছিল তা শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে আটকে ছিল। রবীন্দ্রের চেয়ে বয়সে অনেক ছোট হওয়ার কারণে পরিতোষের সঙ্গে রিনার ভাবনা, ইচ্ছা আর জীবন দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে এক অদ্ভুত মিল তৈরি হয়ে গিয়েছিল। রবীন্দ্র যখন দিল্লিতে তার পৈতৃক সম্পত্তি আর ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন, ঠিক সেই সময় মুরাদাবাদের ক্লিনিক
আর সেই পার্লারের আড়ালে রিনা আর পরিতোষ নিজেদের জন্য একটা আলাদা গোপন জগৎ তৈরি করে ফেলেছিল। তারা প্রায়ই গেস্ট হাউসে গিয়ে একসঙ্গে সময় কাটাতো, আর সেই সব খরচ চলত রবীন্দ্রের উপার্জিত টাকাতেই। রিনার কাছে পরিতোষ হয়ে উঠেছিল এমন একজন মানুষ যার মধ্যে সে তার অপূর্ণ ইচ্ছাগুলোর প্রতিফলন দেখতে পেত। যে জিনিসগুলো সে বয়সে অনেক বড় রবীন্দ্রের কাছে পাচ্ছিল না, সেগুলো সে খুঁজে পেয়েছিল পরিতোষের মধ্যে। ধীরে ধীরে তাদের সেই গোপন সম্পর্ক আরো গভীর হতে হতে এক অন্ধকার লোভ আর বাসনায় বদলে যেতে শুরু করে। একসময় তারা দুজনে বুঝতে পারে, যদি রবীন্দ্র আর না থাকেন তাহলে এই বিশাল সম্পত্তি আর অর্থের উপর তারা সহজেই অধিকার পেতে পারে, আর তখন তাদের সেই অবৈধ সম্পর্কের পথে আর কোনো বাধাই থাকবে না। এই অন্ধকার চিন্তা থেকেই রিনা আর পরিতোষ মিলে রবীন্দ্রকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে শুরু করে। তারা খুব পরিষ্কারভাবে বুঝে গিয়েছিল রবীন্দ্র বেঁচে থাকা অবস্থায় তাদের এই সম্পর্ক লুকিয়ে রাখা বা সম্পত্তির পুরো অধিকার পাওয়া কখনোই সম্ভব নয়। তাই 2025 সালের মে মাসের শেষের দিকে তারা রবীন্দ্রকে চিরতরে সরিয়ে দেওয়ার একটা ঠান্ডা মাথার এবং ভয়ঙ্কর পরিকল্পনা বানায়। তাদের পরিকল্পনা ছিল এমন একটি জায়গায় বেছে নেওয়া যেখানে ঘটনাকে সহজেই দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে। এই কারণেই তারা বেছে নেয় উত্তরাখণ্ডের সেই নির্জন পাহাড়ি রাস্তা। এরপরে পরিকল্পনা মতো রিনা প্রথমে কাছের একটি ওষুধের দোকান থেকে চুপি চুপি বেশ কিছু শক্তিশালী ঘুমের ওষুধ জোগাড় করে। তাদের উদ্দেশ্য ছিল সরাসরি আঘাত করার আগে রবীন্দ্রকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া যাতে তিনি নিজের থেকে কিছু করতে না পারেন, কোনো বাধা দিতে না পারেন। কিন্তু তারা শুধু ঘুমের ওষুধে থেমে থাকেন। ঘটনার পর যেন কোনো প্রমাণ না থাকে সেজন্যও তারা আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। একটি হার্ডওয়্যারের দোকান থেকে তারা বড় সাইজের প্লাস্টিকের শিট আর শক্ত দড়ি কিনে আনে, যাতে লাশ গাড়িতে তোলার সময় রক্তের কোনো দাগ না পড়ে। এমনকি আঘাত করার জন্য তারা বেছে নিয়েছিল একটি ভারী আর ভোঁতা ধরনের সরঞ্জাম, যা দিয়ে মাথায় জোরে আঘাত করলে মৃত্যু নিশ্চিত হবে। কিন্তু বাইরে থেকে দেখলে সেটা সাধারণ আঘাত বলে মনে হতে পারে। সবকিছুই আগেই ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছিল। রিনা তার স্বামী রবীন্দ্রকে পার্টির নাম করে ডেকে আনে পরিতোষের বাড়িতে। স্বাভাবিক ভঙ্গিতে সে রবীন্দ্রকে বোঝায় গত কয়েক মাসে ব্যবসার চাপ আর পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে আজ রাতে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দরকার। সরল বিশ্বাসে রবীন্দ্র পৌঁছে যান পরিতোষের বাড়িতে। পার্টির ছল করে তাকে অতিরিক্ত মদ খাওয়ানো হয় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বেহুশ হয়ে পড়েন। এবং ঠিক সেই সময়ই বাড়ির মধ্যে শুরু হয় নৃশংস হত্যাকাণ্ড। আগেই প্রস্তুত রাখা ধারালো অস্ত্র হাতে তুলে নেয় পরিতোষ। রবীন্দ্রের বুকে, গলায় ও শরীরে একের পর এক আঘাত করতে থাকে। মোট 18টি গভীর ক্ষত। আক্রোশ এতটাই ছিল যে সেই আঘাতে হাড় পর্যন্ত ভেঙে যায়। আত্মরক্ষার কোনো সুযোগই পাননি রবীন্দ্র। যখন তাকে পুরোপুরি হত্যা করে ফেলা হয় তখন শুরু হয় প্রমাণ লোপাটের পরিকল্পিত কাজ। প্লাস্টিকের শিটে দেহ জড়িয়ে তারা সেটি রবীন্দ্রের সাদা এসইউভি গাড়িতে তুলে ফেলে। রাত ভোর গাড়ি চালিয়ে কোটদ্বারের দিকে যায় তারা। 5ই জুন ভোরের আগে দোগান্ডা গিরিখাদে তার দেহকে ফেলে দেয়। এরপর পরিতোষ রবীন্দ্রের গাড়িটি নাইডায় একটি নির্জন রাস্তায় পরিত্যক্ত অবস্থায় রেখে আসে এবং রিনা অন্য গাড়িতে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন শুরু করে। তাদের বিশ্বাস ছিল পাহাড়ি খাদ থেকে দেহ আর কখনোই উদ্ধার হবে না। পুলিশ এটিকে দুর্ঘটনা ভেবে ফাইল বন্ধ করে দেবে আর 3 কোটি টাকার সম্পত্তি তারা ভাগ করে নেবে। তদন্তে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। কুমারের নামে থাকা প্রায় 3 কোটি টাকার একটি বাড়ি বিক্রি করা নিয়ে দাম্পত্যের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র মনোমালিন্য চলছিল। ব্যবসা মন্দ যাওয়ার সময় তার 18 লক্ষ টাকার একটি চেক বাউন্স হওয়ায় তিনি বড় আর্থিক চাপের মধ্যে পড়ে যান। সেই ক্ষতি সামাল দিতে এবং নতুন করে ব্যবসা করার উদ্দেশ্যে কুমার বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কারণ সেটি বিক্রি করলে প্রায় 3 কোটি টাকা পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তার স্ত্রী কোনোভাবেই বাড়িটি বিক্রি করতে রাজি হননি। বিশেষ করে এই বাড়িটা ছিল সেই বাড়ি যেটা কুমার দ্বিতীয় বিয়ে করার পরেই কিনেছিল। এই সম্পত্তি দখল আর বিক্রির লোভ থেকেই রিনা তার প্রেমিক পরিতোষের সঙ্গে মিলে স্বামীকে হত্যার এক ভয়াবহ পরিকল্পনা তৈরি করে। কিন্তু ভাগ্য অন্যরকম খেলায় মেতে ওঠে। 5ই জুন ভোরে স্থানীয় মানুষজন খাদ থেকে দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পোস্টমর্টমে 18টি আঘাত, ভাঙা হাড় দেখে পুলিশ নিশ্চিত হয় এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। এবং সিসিটিভি ফুটেজ, মোবাইল লোকেশন, কল রেকর্ড একে একে পুলিশের সামনে আসে। জিজ্ঞাসাবাদে রিনার সব মিথ্যা ভেঙে পড়ে। শেষমেশ সে স্বীকার করে প্রেমের সম্পর্কের পাশাপাশি 3 কোটি টাকার সম্পত্তির লোভেই সে প্রেমিকের সঙ্গে মিলে নিজের স্বামীকে হত্যা করেছে। অবশ্য পরবর্তীতে রিনা ও পরিতোষকে গ্রেপ্তার করা হয়, খুনের অস্ত্রগুলোও উদ্ধার করা হয়। বর্তমানে দুজনেই জেল হেফাজতে। মামলাটি এখনও বিচারাধীন। নিউজ রিপোর্ট অনুযায়ী কুমার তার প্রথম স্ত্রীকে কখনোই ডিভোর্স দেন। তিনি বৈবাহিক সম্পর্ক বাহুল থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, যা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এই আইনের ভিত্তিতেই আদালত স্পষ্ট করে যে প্রথম স্ত্রী একমাত্র বৈধ স্ত্রী হিসাবে স্বীকৃত থাকবেন। ফলে স্বামীর মৃত্যুর পর সম্পত্তির উপর আইনগত অধিকার প্রথম স্ত্রী ও তাদের সন্তানদের কাছেই থাকবে। অন্যদিকে দ্বিতীয় বিয়েটি যেহেতু আইনগতভাবে স্বীকৃত নয়, তাই দ্বিতীয় স্ত্রীকে বৈধ স্ত্রী হিসাবে গণ্য করা হয় না। এই কারণেই তিনি স্বামীর সম্পত্তির উপর কোনো আইনগত অধিকার পান। প্রিয় দর্শক, রবীন্দ্র কুমারের এই মর্মান্তিক পরিণতি আমাদের সমাজে এক গভীর অন্ধকার বাস্তবকে সামনে নিয়ে আসে। এই ঘটনা শুধু একটা খুনের কাহিনী নয়, এটি মানুষের অন্ধ আবেগ, বিশ্বাস আর লোভের এক ভয়াবহ প্রতিচ্ছবি। জীবনের কঠিন সময়ে কেউ যখন সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, তখন সেই হাতের পিছনে সত্যিই কি ভালোবাসা লুকিয়ে আছে নাকি স্বার্থের হিসাব, সেটা বোঝাটা অত্যন্ত জরুরি। কারণ সম্পত্তি আর অর্থের মোহ মানুষকে এমনভাবে অন্ধ করে দিতে পারে যেখানে রক্তের সম্পর্ক, নৈতিকতা, এমনকি মানবিকতাও তুচ্ছ হয়ে যায়। এই কাহিনী আমাদেরকে শেখায় দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করার আগে অথবা জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু আবেগ নয়, বিবেকের কথাটাও শোনা দরকার। না হলে ওই বিশ্বাসই একদিন হয়ে উঠতে পারে সবচেয়ে বড় দুর্বলতা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন, এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।